দর্শক, এই মুহূর্তে যদি বলা হয় ব্রেন টিউমারের অপারেশন করতে হবে আমাকে বা আপনাকে, যে কাউকে, তাহলে সেই শব্দটি বা এই সিদ্ধান্তটি আসলে আমাদের কাছে কতটুকু কঠিন এবং কর্কশ বলে মনে হবে, এটি আমরা সবাই বুঝি এবং আমার মতোই শঙ্কায় এবং সংকটে থাকি আমরা সবাই। ব্রেন টিউমার এই রোগটির কথাই শুনলে খুবই আতঙ্কিত হতে হয় এবং স্পাইন সার্জারি দুটোই আসলে সার্জারি মানেই আমাদের একটা ভয়ের কারণ। কিন্তু কোনো কোনো রোগ আছে যেই সব রোগে আসলে এই সার্জারি চিকিৎসা বা শল্য চিকিৎসাই আমাদের একমাত্র সমাধান। আমরা এই বিষয়ে আসলে কতটুকু জানি সেই আলোচনাগুলোই আজকের অনুষ্ঠানে আমরা করব। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সরাসরি অনুষ্ঠান হেলথ ফর পিপুল। এই অনুষ্ঠানে আমি পুরো অনুষ্ঠানে আছি, আমি ডাক্তার শাহেদ ইমরান। দর্শক মণ্ডলী, শুরুতেই যে আতঙ্কের শব্দটির কথা বলছিলাম, যে ব্রেন টিউমার এবং স্পাইন সার্জারি, এই বিষয়টি আজকের আলোচনার শিরোনাম। আমাদের এই বিষয়ে আলোচনা করবার জন্য দেশের অত্যন্ত খ্যাতনামা জনপ্রিয় গবেষক, চিকিৎসক, বিজ্ঞানী, আমাদের প্রিয় শিক্ষক, আমাদের শিক্ষকদের শিক্ষক বলা যায়, অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাহিদ হোসেন আমাদের সাথে, জাহিদ রায়হান স্যার বা আমাদের এই এটিএন বাংলার আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ওয়েলকাম দর্শকদেরও। স্যার, স্যারের যদি আমরা পরিচয় দিয়ে, এই মুহূর্তে তো স্যার আপনি অতিরিক্ত মহাপরিচালক হিসাবে স্বাস্থ্য অধিদপ্তরে কাজ করছেন, ঢাকা মেডিকেল কলেজ এবং হাসপাতালে বিভাগীয় প্রধান হিসাবে নিউরোসার্জারি বিভাগে কাজ করেছেন। এবং আমরা দেখেছি স্যার বিভিন্ন ক্রান্তি লগ্নে আপনার একটা বিশাল ভূমিকা, এবং আমরা কিছুদিন আগেও বেশ কিছু ক্রান্তিকাল পার করেছি, সেই সময় স্যার আপনার একটি বলিষ্ঠ ভূমিকা পেয়েছি। চিকিৎসক বান্ধব বলতে পারি আপনাকে, রোগী বান্ধব বলতে পারি, অনেকগুলো গুণ এবং বিশেষণ আমরা আপনাকে দিতে পারি। তবে আজকে স্যার আমরা কিছু অপ্রত্যাশিত বলতে পারেন, আবার কিছু কিছু বিষয় আমরা আলোচনা করব যেটি রোগীদের ক্ষেত্রে কিছুটা সংকটের বলে আমরা মনে করি, বা সাধারণ মানুষের হয়ে যদি আমরা আজকের আলোচনাটি করি। আমরা স্যার শুরুর দিকেই আলোচনা করছি যে ব্রেন টিউমার এবং স্পাইন সার্জারি, এটি আপনার একেবারে খুবই দীর্ঘদিন ধরে আপনি কাজ করছেন। অনেকগুলো প্রতিষ্ঠানে আপনি বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে আপনার একটি অনন্য ভূমিকা রয়েছে। আমি শেষের প্রশ্নটি আগে করতে চাই। অপারেশনের করার কথা তো আমরা শুনবই, কোন কোন রোগের জন্য অপারেশনগুলো করতে হয়, কিন্তু অপারেশন পরবর্তী যেই চিকিৎসাটি, সেই বিষয়ে আপনার আসলে কতটুকু সন্তুষ্টি রয়েছে? অর্থাৎ আমরা যদি বলি পোস্ট অপারেটিভ কেয়ার, বাংলাদেশে এই বিষয়ে যথেষ্ট অসন্তুষ্টি আমরা সার্জনদের কাছে আমরা দেখেছি। আমি নিজেও সার্জারিতে কাজ করেছি, সুতরাং এই অসন্তুষ্টির কারণ আমরা একটু জানতে চাই, এবং এই জায়গায় অসন্তুষ্টির কারণেই অনেকে দেশের বাইরে চিকিৎসা নিতে যান। বলা হচ্ছে, একটি সমীক্ষায় দেখা গেছে যে 35% যারা সার্জারি করে তাদের অনেকেই অসন্তুষ্ট থাকে, 35%, এবং তার মধ্যে 6% লোক তারা দেশের বাইরে চলে যাচ্ছে। এই সমীক্ষা ধরে যদি আজকের আলোচনা শুরু করি স্যার। মানে পোস্ট অফ কেয়ার রিলেটেড আলোচনায়, এবং সাথে মানুষের দেখা গেছে 65% এই চিকিৎসা নিয়ে মানুষ সন্তুষ্টির মধ্যে রয়েছে, 35% লোক অসন্তুষ্টির কারণ হিসেবে বিবেচনা করে। এদের মধ্যে 6% লোক যারা দেশের বাইরে চিকিৎসা নিতে চলে যান পরবর্তীতে। পোস্ট অফ কেয়ারের ক্ষেত্রে আমি বলি, পোস্ট অপারেটিভ পিরিয়ড যেটা, জি, আমরা ধরে নিই ক্রিটিক্যাল যে আওয়ার্সগুলো, সেটা হলো 24 আওয়ার্স। তো 24 আওয়ার্স একটা পেশেন্ট কিন্তু পোস্ট অপারেটিভ রুমে থাকে, বা 6 ঘন্টা থেকে 24 ঘন্টা পর্যন্ত থাকে। সেখানে ডক্টর, নার্স, তারপরে অপারেটিং সার্জন সবাই ওখানে অ্যাটেন্ড করে। ওইটা নিয়ে কিন্তু আমাদের খুব একটা সমস্যা হয় না। অপারেশনের পরে ওই রুগীটাকে কিন্তু আমরা কেয়ার করি পোস্ট অপ পিরিয়ডে যেটুকু থাকে। এবং অনেস্টলি বলি যে ক্রিটিক্যাল যে সার্জারিগুলো আমরা করি, কিছুটা জটিল, মৃত্যুর ঝুঁকি থাকে, পোস্ট অপে রুগী খারাপ হয়ে যেতে পারে, এই ধরনের রুগীগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা কেয়ারফুলি থাকি। ইভেন আমাদের নির্ঘুম রাতও কাটাতে হয়, সেটা আমাদের পরিবারের লোকজনও খুব সহজেই এটার উত্তর দিতে পারবে যে আমরা কীরকম টেনশনে থাকি। কিন্তু পোস্ট অপ পিরিয়ডের পরে আরেকটা পিরিয়ড আছে, রিহ্যাব পিরিয়ড, যেখানে পেশেন্টদেরকে রিহ্যাবিলিটেট করা হয়। ওই সার্ভিসটা কিন্তু আমাদের দেশে খুব পোর, খুব স্পেশালাইজড রিহ্যাব সেন্টার ফার্স্ট ওয়ার্ল্ডে আছে, আমাদের পার্শ্ববর্তী কান্ট্রিগুলোতেও আছে, কিন্তু আমাদের দেশে ওইভাবে গড়ে আমরা তুলতে পারি নাই। রিহ্যাবিলিটেশনের কাজটা কিন্তু আমরা করি না, এটা ফিজিওথেরাপিস্ট, রিহ্যাবের সাথে জড়িত তারা করেন। তো এটা ডেফিনেটলি ডেভেলপ করা উচিত।
আমি মনে করি। জি স্যার, মানে সাধারণ মানুষের কিন্তু বাংলাদেশের চিকিৎসকদের প্রতি অনেকটাই আস্থা আছে, কিন্তু কখনো কখনো দেখা যাচ্ছে যে এই চিকিৎসাগুলো যেমন নার্সিং কেয়ার এবং অন্যান্য যে কেয়ারের কথাগুলো বললেন, ফিজিক্যাল মেডিসিন এবং আরও যে সকল চিকিৎসা ব্যবস্থা আছে, এই জায়গাগুলোতে অসন্তুষ্টির কারণেই অনেকে দেশে সেই অপারেশনটা করতে পারেন না। কারণ অপারেশনটা তো আসলে একজন ব্যক্তির উপর নির্ভর করে, একটা প্রোগ্রাম মতো। এই সুনির্দিষ্ট জায়গাগুলোতে আসলে এখনো সংকট রয়ে গেছে, কিভাবে এর উত্তরণ করা যায়? এটার উত্তরণ 1-2 দিনে সম্ভব না, এই আলাপ আলোচনা করেও সম্ভব না। আমি সিম্পল একটা স্ট্যাটিস্টিক্স দিই, যেমন প্রতি 1000 ডাক্তারে 3 জন, 1000 রুগীর ক্ষেত্রে 3 জন ডাক্তার, মানে জনগণের ক্ষেত্রে। নার্স হলো 5 জন, 1:3। তো এই নাম্বারটা যখন আমি স্ট্যান্ডার্ডাইজ করব, তখন এটা তো প্রোডাকশন হাউস না যে আমি এতগুলো ডাক্তার উৎপাদন করে ফেললাম, এতগুলো নার্স উৎপাদন করে ফেললাম। আমাকে সময় দিতে হবে। আমরা যদি মনে করি যে স্বাস্থ্য ব্যবস্থার আমরা আন্তর্জাতিক মানদণ্ডে নিয়ে যাব, মিনিমাম 15-20 বছরের আমার একটা প্ল্যানিং লাগবে, এবং আনইন্টারাপ্টেড প্ল্যানিং, যেই প্ল্যানিংটাতে কেউ ইন্টারফেয়ার করবে না, এরকম একটা প্ল্যানিং। তাছাড়া কিন্তু আপনি যে প্রশ্নটা তুললেন, এটা খুব ছোট একটা প্রশ্ন, কিন্তু এর অ্যান্সার কিন্তু ব্যাপক, এবং এই মুহূর্তে দেওয়া সম্ভব না, ডিফিকাল্ট। সেটাই। আমরা তো প্রত্যাশা করি যে এই স্বাস্থ্য ব্যবস্থাপনায় বা চিকিৎসার যে ক্ষেত্রগুলো রয়েছে সেগুলোতে অনেক উন্নত হবে, এবং আমার বিশ্বাস। এবং আমি এখানে আরেকটা জিনিস আমি বলি, সেটা হলো যে এটা পলিসি মেকের একটা বিষয়। তো পলিসি মেকাররা কিন্তু বাংলাদেশে ডাক্তাররা না। জি জি। তো এটাও একটা অনেক বড় সমস্যা। পলিসি মেক যদি ডাক্তাররা করতে পারত, তাহলে একদম গ্রাসরুট লেভেল থেকে কিন্তু এই পলিসিগুলো উঠে আসতো। তো এখানেও কিছু সমস্যা আছে, তবে সরকার এবং রাষ্ট্রযন্ত্র বা বিভিন্ন প্রফেশনাল, বিভিন্ন উইং, সবাই কিন্তু পজিটিভলি চিন্তা করে যে আর যাই হোক, যেভাবেই হোক না কেন, স্বাস্থ্য ব্যবস্থাটা যেন উন্নতি হয়, কারণ এখানে তো সবাইকে আসতে হয়, এই চিকিৎসাটি নিতে হয়। আজকের প্রসঙ্গ ছিল ব্রেইন টিউমার। আমরা খুবই এই শব্দটিতে আতঙ্কিত হই, চিকিৎসা ক্ষেত্রে অনেকেই অনীহাও করে। আসলে এই ব্রেইন টিউমারের অপারেশন কোন পর্যায়ে গেলে করতে হয়? সব টিউমারের ক্ষেত্রে কি অপারেশন প্রয়োজন আছে কিনা? কিছু টিউমার আছে ইনঅপারেবল, মানে ব্রেনের কিছু ডিপ সিটেড কিছু টিউমার আছে যেগুলো অ্যাপ্রোচ করা খুব ডিফিকাল্ট। তবে এটা যে সবার জন্যে ইনঅ্যাপ্রোচেবল তাও না, অ্যাপ্রোচেবল। তবে এগুলোর পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনস বা মৃত্যুর ঝুঁকি অনেক বেশি থাকে। তবে এখন বর্তমান সিচুয়েশন যেটা, আমাদের দেশেরও যেটা অবস্থান আর কি, যে 95% ব্রেন টিউমার কিন্তু অ্যাপ্রোচেবল, মানে টিউমার সার্জিগুলো সেফলি নিউরোসার্জনরা করে বের হয়ে আসতে পারে, এটা অলমোস্ট 95%। আর টিউমার মানেই তো এটা নিউরোসার্জারির ভাষায় এটা অপারেবল। কোনো টিউমার অপারেশন ছাড়া এটার কিন্তু অন্য কোনো ম্যানেজমেন্ট নাই। সেখানে যদি মৃত্যুর ঝুঁকিও থাকে, সেটা পেশেন্টদেরকে আমরা কাউন্সেলিং করে নিয়ে তারপর অপারেশন করি। জি, যেখানে পৃথিবীর অন্যান্য দেশে রোবোটিক সার্জারির আসছে, আমি জাপানে গিয়ে দেখেছি যে তারা রোবোটিক সার্জারি অপারেশন করছে। বাংলাদেশে কি এই ভাবে অপারেশনের সুযোগ তৈরি হয়েছে কিনা? অপারেশনের সুযোগ অ্যাকচুয়ালি রোবোটিক সার্জারিটা ম্যান বিহাইন্ড দ্য মেশিন সেম। রোবট যিনি অপারেট করবেন উনি কীরকম নিউরোসার্জন বা অন্য স্পেশালিটি সার্জন, দ্যাট ইজ দ্য মেন স্টে। রোবট তো শুধু ওনার ইনস্ট্রাকশন ফলো করবে। জিনিসটা এমন না যে রোবট সব কিছু করবে। জিনিসটা এমনও আবার যে আমি ভুল করলে রোবট আমাকে গাইড করবে, সেটাও ঠিক আছে। কিন্তু মেন যিনি রোবটটা অপারেট করবেন উনি কীরকম সার্জন, উনি কত স্কিল্ড, এটা ডিপেন্ড করে। এটার উপরে নির্ভর করবে রোবোটিক সার্জারিটা কত ভালো হবে। সেই ব্যবস্থাপনা বা সরঞ্জাম কি বাংলাদেশে এখনো আমাদের দেশে নাই, তবে আমরা আশা করছি যে এটা 6 মাসের মধ্যেই বাংলাদেশের বেশ কয়েকটা সেন্টারে চলে আসবে। ঢাকা মেডিকেল তার মধ্যে অন্যতম। ঢাকা মেডিকেলে নিয়ে আসার চিন্তা ভাবনা চলতেছে, নিউরোসায়েন্স ইনস্টিটিউটে নিয়ে আসার চিন্তা চলতেছে। প্রাইভেট সেক্টরে আমি জানি যে কিছু কিছু প্রাইভেট সেক্টরে ওনারা আন্তরিকভাবে চেষ্টা করছেন নিয়ে আসার জন্য।
জি। আমরা আসলে ব্রেন টিউমারের অনেক মানুষকে দেখি যে তারা হয়তো উপসর্গটি বুঝতে পারছেন না, বা তার যে একটা টিউমার হয়ে আছে মাথার মধ্যে, এটা অনেক সময় জানা যায় না। আসলে ব্রেন টিউমারের রোগীকে আপনারা কিভাবে নিরীক্ষা করেন এবং তার চিকিৎসা আসলে কীরকমভাবে সম্ভব হয়? ব্রেন টিউমার ডায়াগনোসিস আসলে অনেক ক্ষেত্রে আমাদের জন্য খুব ডিফিকাল্ট হয়, রোগীরাও বুঝতে পারে না। ব্রেনের দুইটা এরিয়া আছে, একটা হলো অ্যালুকুয়েন্ট এরিয়া, প্রয়োজনীয় এরিয়া, আরেকটা হলো নন অ্যালুকুয়েন্ট এরিয়া। জি। ওইগুলো খুব একটা কাজ করে না, কিন্তু কাজেরই, ডেফিনেটলি কাজের, কিন্তু ফাংশনালি ওইগুলোর ওরকম ডেমনস্ট্রেশন নাই। যেমন আমি চোখ দিয়ে আমি দেখতে পাচ্ছি ব্রেনের একটা এরিয়া দিয়ে, কান দিয়ে শুনতে পাচ্ছি ব্রেনের একটা এরিয়া দিয়ে, আমি খাচ্ছি, চিবাচ্ছি, এই এরিয়াগুলো ব্রেনের যে কাজ করে, যে জায়গাগুলো কাজ করে, ওখানে যদি কোনো টিউমার হয় তাহলে কিন্তু এটা ইজিলি ডায়াগনোসড হয়। আচ্ছা। যে ফাংশনিং এরিয়াতে যদি কোনো টিউমার হয়, আমি যেখান দিয়ে দেখছি ওখানে যদি টিউমার হয়, আমার দেখার সমস্যা হবে, আমি তখন চোখে দেখতে পাচ্ছি না বলে ডাক্তারের কাছে যাব। কানে শুনতে না পাই, কানের মধ্যে যদি ঝিঝি শোষো করে, তাহলে আমি ডাক্তারের কাছে যাব। আমার আচরণগত যদি কোনো পরিবর্তন হয়, ফ্রন্টাল লোব, এখানে যদি কোনো লেশন হয়, তখন আমি ডাক্তারের কাছে যাব। কিন্তু কিছু নন এলিকুয়েন্ট এরিয়া আছে যেগুলো ওইভাবে ফাংশনিং না, জি। ওখানে ইনিশিয়ালি যখন টিউমারটা হয় তখন কিন্তু রুগী বুঝতে পারে না। তো টিউমার যখন আস্তে আস্তে বড় হয়, ওটার যখন চাপ পড়ে ওই ফাংশনিং এরিয়াগুলোতে, তখন আবার ওই একই ধরনের ডেমনস্ট্রেশন নিয়ে রুগীরা তখন ডাক্তারের কাছে যায়। তো এটা ডায়াগনোসিস করা ডিফিকাল্ট। তবে ব্রেন টিউমারের কিন্তু কার্ডিনাল ফিচার, ওল্ড অ্যান্ড গোল্ড, সেটা হলো হেডেক, ভমিটিং, মাথা ব্যথা, বমি, এটা কমন কার্ডিনাল ফিচার। এবং কিছু কিছু ক্ষেত্রে চোখে কম দেখা, এবং চোখে পাতা পড়ে যাওয়া, টোসিস। টোসিস যদি, মানে হয়তো দর্শকরা বুঝবেন না, থার্ড নার্ভ যদি ইনভলভ হয় তখন টোসিস হবে। তো থার্ড নার্ভ তো অনেক ক্ষেত্রে ইনভলভ হয় না, অপটিক নার্ভে টিউমার হলে রোগী চোখে কম দেখবে। জি। এই জিনিসগুলো। সেটি কি ক্যান্সারে রূপান্তরিত হতে পারে? ব্রেন টিউমার, অধিকাংশ ব্রেন টিউমার কিন্তু ম্যালিগন্যান্ট না। আচ্ছা। কিন্তু ইট অ্যাক্টস অ্যাজ এ ম্যালিগন্যান্ট টিউমার। আচ্ছা। এমন একটা জায়গায় হয় তো ওইটা মৃত্যুর ঝুঁকি তৈরি করে। যেমন ব্রেন স্টেমে যদি কোনো টিউমার হয়, একটা মেনিনজিওমে ব্রেন স্টেমে চাপ দিল, তো রোগীটা তো মৃত্যুর ঝুঁকির মধ্যে পড়ে গেল, কিন্তু টিউমার ইটসেলফ ম্যালিগন্যান্ট না, জি। ক্যান্সারাস না, কিন্তু রোগীটাকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। এই জন্য আমরা ব্রেন টিউমারগুলো অ্যাকচুয়ালি ম্যালিগন্যান্ট কি নন ম্যালিগন্যান্ট ওটা আমরা পরে চিন্তা করি, আগে আমরা চিন্তা করি টিউমারটা কোন জায়গায়, এটাকে আমরা সেফলি নিয়ে আসতে পারবো কিনা। জি। তবে ম্যালিগন্যান্ট নন ম্যালিগন্যান্ট দুই ভ্যারাইটিসে আছে। তবে আমরা সবচেয়ে বেশি হতাশ হয়ে যাই যখন কোনো মেটাস্টেটিক টিউমার আমাদের পেশেন্ট আমাদের কাছে আসে, জি। যে শরীরের অন্য কোনো জায়গায় টিউমার মগজে ছড়ায় গেছে। এগুলোর আসলে আউটকাম ভেরি ভেরি পুয়ার। মাথার বা ব্রেনের চিকিৎসা বা সার্জারির আরেকটি রোগ যদি বলি, সেটি হচ্ছে স্ট্রোক। স্ট্রোকে অনেক সময় আপনাদের অপারেশনের প্রয়োজন হতে পারে। আমরা স্ট্রোক নিয়ে একটু বিশদ আলোচনা করতে চাই। তার আগে একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাব। দর্শক মণ্ডলী, আমরা বিজ্ঞাপন বিরতিতে যাব, আলোচনা করব স্ট্রোকের বিষয়টি নিয়ে। আমাদের সাথে দেশের অত্যন্ত গুণী একজন চিকিৎসক রয়েছেন। কোথাও যাবেন না, বিজ্ঞাপন বিরতির পরে ফিরে এসে আবারও আলোচনা করব ব্রেন এবং স্পাইন সার্জারি এই বিষয়ে। দর্শক, ততক্ষণ সঙ্গে থাকবেন। দর্শক, বিজ্ঞাপন বিরতির পরে আবারও ফিরে এলাম হেলথ ফর পিপল অনুষ্ঠানে। আমি আছি ডাক্তার শাহেদ ইমরান। আজকে আমরা আলোচনা করছি ব্রেইন এবং সার্জারির মতো স্পর্শকাতর বিষয়ে। আমাদের সাথে আছেন দেশের জনপ্রিয় নিউরোসার্জন, সাবেক বিভাগীয় প্রধান, ঢাকা মেডিকেল কলেজ নিউরোসার্জারি বিভাগ, অধ্যাপক ডাক্তার জাহিদ রাইহান। আমাদের সাথে আছেন স্যার মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর। স্যার, আমরা যেটি আলোচনা করছিলাম, অতিরিক্ত মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর। স্যার, যে আমরা বিরতির আগে গিয়ে বলছিলাম যে স্ট্রোকের বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব। আলোচনা যদি আমরা স্ট্রোক নিয়ে করি, স্ট্রোকে আসলে সাধারণত দেখা যাচ্ছে যে সব স্ট্রোকের অপারেশন প্রয়োজন হয় না। আসলে কখন প্রয়োজন হয় অপারেশন করার জন্য, এবং রোগী কখন আসবে? কারণ প্রতিটা মুহূর্ত, প্রতিটা ডেইজই কাউন্টেবল এখানে। স্ট্রোকের এখন অনেকগুলো ট্রিটমেন্ট মডালিটিস, যেমন একটা হলো ইট ইজ ভেরি পেশেন্ট স্পেসিফিক। এটা এক একজন পেশেন্টের এক এক ধরনের ক্রাইটেরিয়া নিয়ে আমাদের কাছে আসে এবং তাদের কারোর অপারেশন লাগে। তবে স্ট্রোকের যে পেশেন্টগুলো, আমি যেহেতু মিডিয়াতে কথা বলছি, সবচেয়ে ইম্পর্টেন্ট সাজেশন হবে আমাদের এটা, সেটা হলো যে কোনো পেশেন্টের যদি স্ট্রোক হয়, ব্রেন স্ট্রোক করে,
সেটা কিন্তু রুগীরা একটু মিস ইন্টারপ্রেট করে যে ওরা নিউরোসার্জনদের কাছে নেবে, নিউরোসার্জিক্যাল কোনো সেন্টারে যাবে, অথবা হার্টের কোনো ডাক্তারের কাছে নেবে। আচ্ছা আচ্ছা। বহু স্ট্রোকের পেশেন্ট প্রথমে চলে যায় কিন্তু এনআইসিভিটিতে, হৃদরোগ ইনস্টিটিউটে চলে যায়। ওরা মনে করে স্ট্রোক করছে, মানে কার্ডিয়াক ইনফাকশন বা কার্ডিয়াক স্ট্রোক। যেটা স্ট্রোক বলতে এখনো অধিকাংশ মানুষ বোঝে হার্টের। ওখানে যাওয়ার পর রুগীটাকে আবার আমাদের কাছে রেফার করা হয়, এতে একটা সময় নষ্ট হয়ে যায়। তো স্ট্রোকের ক্ষেত্রে যদি এটা ইনফাকশন হয়, মানে ব্লক যেটাকে বলি, ব্রেনের কোনো রক্তনালী যদি অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জ হয়ে ব্লক হয়ে যায় এবং সেটার কারণে যদি স্ট্রোক হয়, সেটা যদি আমরা খুব আর্লি ডিটেকশন করতে পারি, তাহলে এখন খুব মডার্ন ট্রিটমেন্ট কিন্তু আমাদের বাংলাদেশে ঢাকা মেডিকেলে, নিউরোসায়েন্স ইনস্টিটিউটে এবং প্রাইভেট কিছু সেট আপে চালু হয়েছে। ওই ব্লকটা ছুটে দিলে সাপ্লাইং ব্রেন এরিয়াতে যদি আমি নতুন করে রিপারফিউশন শুরু করতে পারি, ব্লাড সাপ্লাই শুরু করতে পারি, তাহলে কিন্তু কমপ্লিটলি রিকভার করে অনেকে। একদম প্যারালাইজড হয়ে গেছে একদিকে, কমপ্লিট রিকভার। কিন্তু রুগীটাকে খুব দ্রুততার সাথেই এরকম একজন অপারেটিং সার্জনের কাছে যেতে হবে। সব নিউরোসার্জন আবার এই প্রসিডিউরটা করেন না। তো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে সহজ কথা হলো, যদি আমার মুখ বেঁকে যায়, চোখ বন্ধ না হয়, হাত কোনো একটা দুর্বল হয়ে যাচ্ছে, পা কোনো একটা দুর্বল হয়ে যাচ্ছে, চোখ বন্ধ করে, আমি যদিও এটা একটু নেপোটিজমের মতো মনে হয়, যে নিউরোসার্জন খুঁজে তার কাছে চলে যাওয়া। উনি যদি মনে করেন যে অপারেশন লাগবে, সিদ্ধান্ত দেবেন। যদি অপারেশন না লাগে, রুগীর নিরাপত্তার জন্য উনি যা করার তাই করবেন। রুগীদের একটা ভীতি থাকে, আমি প্রথমেই সার্জনের কাছে যাব, আমার মাথা কেটে ফেলে কিনা। কখনোই সেটা করা হয় না। কিন্তু যদি প্রথমেই নিউরোসার্জনের কাছে যায়, ডিসিশন মেকিংয়ে কোনো সময় নষ্ট হয় না, উনি খুব আর্লি সিদ্ধান্ত নিতে পারেন। তো সেই ক্ষেত্রে স্ট্রোক মানেই হলো, যদি আমার মুখ বেঁকে যায়, কথা জড়ায় যায়, জিহ্বা আড়ষ্ট হয়ে আসে, হাত নাড়াতে সমস্যা হয়, পা নাড়াতে সমস্যা হয়, কোনো একটা দিকের, দুই দিকের হবে না কিন্তু একসাথে, কোনো একটা দিকের, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে নিউরোলজিস্ট অথবা নিউরোসার্জনের শরণাপন্ন হয়। আর এর সাথে আরেকটা হয় মস্তিষ্কে রক্তক্ষরণ, সেটাও রক্তনালী ছিঁড়ে গিয়ে হয়। তো রক্তের পরিমাণ যদি অনেক বেশি হয়, মগজকে যদি ঠেলা দিয়ে আরেক দিকে সরায় দেয়, তখন অপারেশনের প্রয়োজন হয়। এবং ইনফেকশনের ক্ষেত্রে মগজের একটা বড় অংশ যদি ইনফেক্টেড হয়ে যায়, রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, তো ওটার থেকে আবার ইডিমা হয়ে ব্রেনের আরও সাবসিকুয়েন্ট ক্ষতিগুলো হতে থাকে। সেই ক্ষেত্রেও কিন্তু আমরা মগজের এক পাশে হাড়, ক্রেনিয়াল ভল্টের একটা অংশ আমরা খুলে রেখে দিই। এগুলো হলো সার্জিক্যাল ম্যানেজমেন্ট। আর মেডিকেল ম্যানেজমেন্ট ভেরি ট্র্যাডিশনাল, এটা নিউরোলজিস্টরা করতেছেন, মেডিসিন স্পেশালিস্ট যারা করতেছেন, সবাই করছেন। কিন্তু সার্জারির ক্ষেত্রে ডিসিশন মেকিংটা খুব ইম্পর্টেন্ট, এবং ভেরি আর্লি ডিসিশন মেকিং ভেরি ইম্পর্টেন্ট ফর সেভিং অফ পেশেন্টস লাইফ। খুব চমৎকার করে বলছিলেন স্যার, আমরা বিমোহিত হচ্ছি আপনি এত সুন্দরভাবে, এবং সাধারণ মানুষের জন্য এই তথ্যগুলো খুবই কাজে আসবে আমরা বিশ্বাস করি। স্ট্রোকের কথা বলছিলাম, কিন্তু আমরা আসলে, আপনি এর মাঝখানে বলছিলেন যে হার্টের সাথে মনে করে যে সাধারণ মানুষ স্ট্রোকের সাথে কি হার্টের কোনো সম্পর্ক রয়েছে? না, কোনো সম্পর্ক নেই। কিন্তু রুগী যখন হাত পা নাড়তে পারে না, মানে আমাদের কাছে যে পেশেন্টগুলো আসে, তারা কিন্তু স্ট্রোক শব্দটা খুব কমনলি উচ্চারণ করে, এবং মিনি স্ট্রোক, হ্যাঁ, মেজর স্ট্রোক, এগুলো তো আমরা বই পুস্তকে কোনোদিন পড়ি নাই, কিন্তু রুগীরা এগুলো বলে। তার মানে এটা ওয়েল প্র্যাকটিসড, আমাদের সোশ্যালি এটা ওয়েল প্র্যাকটিসড। তো স্ট্রোক মানেই ওরা মনে করে যে আমাকে হার্টের কোনো সমস্যা হলো কিনা, রুগী অজ্ঞান হয়ে গেল, হার্টের কোনো সমস্যা কিনা। তো এগুলো বোঝা খুব সহজ। ওই যে আমি যেটা বললাম, কথা যদি জড়ায় যায়, জিহ্বা আড়ষ্ট হয়ে আসে, মুখ বাঁকা হয়ে যায়, শরীরের যে কোনো একদিকের হাত অথবা পা যদি দুর্বল হয়ে যায়, তাহলে বুঝতে হবে ঘটনা মগজে। আর হার্টের যে সমস্যা, ও তো সময় দেবে না, মেনলি রুগী আটার করবে চেস্ট পেন নিয়ে, ডায়াবেটিক পেশেন্ট ছাড়া চেস্ট পেন নিয়ে তারা কমপ্লেন করবে। আমরা একটু স্পাইন সার্জারি নিয়ে স্যার কথা বলতে চাই, কারণ এটি আপনার স্পেশালিটির একটা জায়গা। স্পাইন সার্জারি আসলে কোন কোন রোগে করার প্রয়োজন হয় বলে মনে করেন? প্রথম যেটা কমনলি প্র্যাকটিস, সেটা হলো ডিস্ক প্রোলাপস, পিএলআইডি, প্রোলাপস, লাম্বার ডিস্ক প্রোলাপস। আরেকটা হলো যদি ডিজেনারেটিভ স্পাইন, যেগুলো বয়সের সাথে সাথে মেরুদণ্ডের যে পরিবর্তন হয় এবং পরিবর্তনের কারণে যে রোগের উপর যে চাপটা পড়ে, ওইগুলো আমরা ডিকম্প্রেশন করে দিই। সব ক্ষেত্রেই সার্জারি লাগে যদি মেডিকেল ম্যানেজমেন্টে ভালো না হয়।
ডিজেনারেটিভ স্পাইনের ক্ষেত্রে কিন্তু সার্জারি মাস্ট। আচ্ছা, মানে ডিজেনারেশনের কোনো প্রবলেম নিয়ে যদি রুগী আমাদের কাছে আসে দীর্ঘদিনের ইতিহাস নিয়ে, তার হাঁটতে অসুবিধা হয়, বসতে অসুবিধা হয়, তারপর কিছু দূর হাঁটার পর তার পা অবশ হয়ে আসে, তাহলে আমরা চোখ বন্ধ করে ধরে নিই যে তার ডিজেনারেশন ডেভেলপ করছে এবং খুব ক্রনিক একটা কম্প্রেশন তার নার্ভের উপর পড়ছে। জি, আর পিএলআইডি যে কথাটা আপনি বললেন, প্রোলাপস লাম্বার ইন্ট্রাভার্টিব্রাল ডিস্ক, এটা কিন্তু একটা অ্যাকিউট কন্ডিশন। আচ্ছা, রুগী 10 মিনিট আগে ভালো ছিল, হঠাৎ তার সিভিয়ার ব্যাক পেন এবং পায়ের দিকে ব্যথা নামা শুরু করলো। কিছু সিভিয়ার ক্ষেত্রে প্রস্রাব পায়খানার নিয়ন্ত্রণ চলে গেল। জি, তো এগুলো অ্যাকুট কন্ডিশন। তো এই দুইটা কন্ডিশনের ক্ষেত্রে কিন্তু সার্জারি লাগে। তবে অ্যাকচুয়ালি পিএলআইডি বা ডিজেনারেশন, গ্রস ডিজেনারেশন নিয়ে তো রুগীরা সব আমাদের কাছে আসে না, তারা মেনলি ব্যাক পেন নিয়ে আসে। জি, তো সিম্পল যে ব্যাক পেন, নন রেডিয়েটিং যে ব্যাক পেনগুলো, এগুলোর কিন্তু আর্লি এবং সেকেন্ডারি ম্যানেজমেন্ট কিন্তু মেডিকেল ম্যানেজমেন্টই। আমরা সব ক্ষেত্রে সার্জারি করিও না, অধিকাংশ ক্ষেত্রে ব্যথা ওষুধেও কন্ট্রোল হয়ে যায়। স্যার যেটি বলছিলেন যে অপারেশন রোগীরা অনেক সময় ভয় পান বা করতে চান না, অথবা শুরুতেই মনে করেন যে মেডিকেল ম্যানেজমেন্ট আছে কিনা, কিন্তু রোগটির হয়তো এমনই অবদশা যে অপারেশনই করতে হবে। আরেকটি কারণে রোগী ভয় পেতে পারে, সেটি হচ্ছে তার আর্থিক যে অবস্থা। সার্জারি মানেই একটি বড় আর্থিক বিষয় রয়েছে। এই বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা আসলে যে অপারেশনগুলো করা হয় সরকারি এবং বেসরকারি জায়গায়, আর্থিক খরচ নিয়ে আপনাদের কি বিশেষ কোনো চিন্তা রয়েছে যে আমরা এটা কি বেশি মানুষের জন্য খুব বার্ডেন হচ্ছে কিনা স্যার? এখন ধরেন আমার কথা আমি বলি, আমি এখন যে পজিশনে, আমাকে তো এগুলো নিয়েও চিন্তা করতে হয়। জি, মানে পলিসি কারণেই বলা, মেকিং এ না থেকেও এক্সিকিউশন লেভেলে তো আমাকে কাজ করতে হয়। সেটা হলো, আগেই বলে রাখি, বর্তমান সরকারের বাজেট হলো 70,000 কোটি টাকা। জি, এটা অলমোস্ট অনেক ডাবল, মোর দেন ডাবল। জি, তো আমরা তো এখন কনফিডেন্টলি রুগীদেরকে বলতে পারি, আমরা বলিও, যে যদি আপনি বাইরে করতে স্বাচ্ছন্দ্য বোধ না করেন ফিনান্সিয়াল কনস্ট্রেন্সের কারণে, আপনি যে কোনো মেডিকেল কলেজ হসপিটালে গিয়ে ভর্তি হন। জি, যেমন ঢাকা মেডিকেল আমি বলি, আমার দীর্ঘদিন ঢাকা মেডিকেলে কাটছে। জি, এখানে কিন্তু স্পাইন সার্জারি রুগীরা সর্বোচ্চ এখন 7 থেকে 10 দিন তাদের অপেক্ষা করা লাগে। এটা একটা আউটস্ট্যান্ডিং আউটকাম। আগে যেখানে 1 মাস, 1.5 মাস, 2 মাস ভর্তি থাকা লাগতো, এখন 5 দিন, 7 দিন, 10 দিনের মধ্যে কিন্তু সে রুটিন সার্জারিটা করে বাড়ি চলে যেতে পারছে। জি, তো এগুলো একটা ডেফিনেটলি আউটকাম। তো খরচের বিষয়টা হলো, প্রাইভেট কর্পোরেট সেক্টরগুলোতে যদি রুগী অপারেশন করতে আসে, তার একটা মেন্টাল সেটআপই থাকে যে এত টাকা আমার খরচ হতে পারে, আমি খরচটা করব। সেই ক্ষেত্রে তো আমাদের কোনো সমস্যা নেই। জি, কিন্তু যে রুগীটা গরিব, আমরা দেখি যে সে হয়তো পয়সা করে নিয়ে চিন্তা করছে, আমি এখানে বসেও আমি বলতেছি যে স্ট্রেট গো ফর গভর্নমেন্ট মেডিকেল সার্ভিসেস। এবং সে একদম প্রাইভেটে যে সার্ভিসটা পায় রুগীরা, গভর্নমেন্ট লেভেলে একই সার্ভিস পাবে। হয়তো পরিষ্কার পরিচ্ছন্নতা, থাকার জায়গা, এটা সেটা, এগুলো নিয়ে হয়তো তাদের অভিযোগ থাকতে পারে, কিন্তু মেন সার্জিক্যাল যে প্রসিডিওর, এটা এক চুল এদিক ওদিক হবে না, একই। জি, অর্থাৎ একই ধারায় বা পৃথিবীর উন্নত দেশে যেভাবে অপারেশন করা হয় ঠিক একইভাবেই অপারেশনগুলো আপনারা একইভাবে গভর্নমেন্ট সেক্টরে, ইভেন গভর্নমেন্ট সেক্টরে যেই সেটআপগুলো নাই, সেগুলো কিন্তু সরকারি ডাক্তাররা নিজস্ব ইনিশিয়েটিভে বা বাইরের থেকে যন্ত্রপাতি নিয়ে এসে অ্যাডভান্স কাজগুলো ওনারা করতেছেন। প্রাইভেট সেটআপেও তো হচ্ছেই, কোনো সমস্যা নেই। মানে আমার কথা হলো যে এখন যদি রুগী মনে করে, কোনো রুগী যদি মনে করে যে আমি আমার টাকা পয়সা নাই, আমি চিকিৎসাটা আমি করাবো কীভাবে, আমার মনে হয় এই ধারণার থেকে এখন বের হয়ে আসার সময় হচ্ছে। জি, স্যার আপনার কাছ থেকে অনেক সুন্দর পরামর্শ পেয়েছি এবং আমার মনে হয়েছে যে এটি আসলে খুব প্যালাটেবল ফর দ্য ভিউয়ার্স। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আছি। আপনি একটু আমাদের দর্শকদের জন্য যদি তাদের স্বাস্থ্য সচেতনতার জন্য কি করা প্রয়োজন, বিশেষ করে ব্রেনের চিকিৎসায় যারা কিভাবে তারা চিকিৎসা নেবে অথবা কি করলে অসুস্থতা থেকে বেঁচে থাকা যায়। আমরা রিসেন্টলি দেখেছি অনেক ডাক্তাররাও আসলে খুব আর্লি মারা যাচ্ছেন বিভিন্ন রোগে। সুতরাং জনসচেতনতা এবং আমাদের লাইফস্টাইল মডিফিকেশন খুব প্রয়োজন। আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলেন। এখন আপনি তো ডাক্তার, জি, হেলথের ডেফিনেশন তো জানেন, কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল ওয়েলবিং, জি, নট মেয়ারলি অ্যান অ্যাবসেন্স অফ ডিজিজ অর ইনফার্মিটি। আমরা কিন্তু শুধু ডিজিজ নিয়ে কাজ করি, জি, কিন্তু সোশ্যাল
মেন্টাল যে ওয়েলবিং, এটা কে করবে? এটা তো আমরা করব না। জি সুতরাং সুস্থ থাকতে গেলে সব কিছু লাগবে। আমার এনভায়রনমেন্ট লাগবে, আমার থাকার ভালো পরিবেশ লাগবে, জি আমার সেফ ফুড লাগবে। তো এইগুলো তো আমরা শুধু পরামর্শে দিতে পারি, এগুলো তো আমরা এনশিওর করতে পারি না। জি এই যে এত রুগী আমাদের কাছে আসছে, ডিজেনারেটিভ স্পাইন নিয়ে আসছে, ব্রেন টিউমার নিয়ে আসছে, এগুলো কি আপনি মনে করেন যে এগুলো ইনহেরেন্ট? নো, এগুলো এনভায়রনমেন্টেরও অনেক প্রভাব আছে, জি আমাদের খাদ্যাভ্যাসেরও অনেক প্রভাব আছে। তো এই জিনিসগুলো আমার মনে হয় যে ওই ওল্ড ট্র্যাডিশনাল আর্লি টু বেড আর্লি টু রাইজ, এটা করতে হবে। জি। খাবার খাওয়ার সময় একটু নিরাপদ খাবার কোনটা, ওটা যেটাই হোক, জি ওটা একটু যাচাই বাছাই করে খাওয়া। আমার মনে হয় যে এখন এই জিনিসগুলোই খুব ইম্পর্টেন্ট হিসাবে আমাদের। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। দর্শক মণ্ডলী, আজকে আমরা ব্রেন এবং স্পাইন এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি। আমাদের খুব চমৎকারভাবে অধ্যাপক ডাক্তার জাহিদ রায়হান স্যার আমাদেরকে খুব চমৎকারভাবে বলেছেন এবং যে পরামর্শগুলো দিয়েছেন, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ, এই কথাটি মনে রেখে আমাদের দিন যাপন করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।